কথায় আছে, পাপ তার বাপকেও ছাড়ে না। সালমান এফ রহমান যেন এই প্রবাদটিকে সত্য প্রমাণ করেছেন। পোশাক আশাক দেখলে মনে হবে তিনি কোনো দরবেশ, অথচ পুরোটা জীবন কাটিয়েছেন বিতর্ক আর কেলেঙ্কারির সঙ্গে করে। তবে শেষ নিস্তার হয়নি। ২০২৪ সালের ১৪ আগস্ট রাতে নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ। আওয়ামী লীগের শাসনামলে সালমান এফ রহমান এক অলিখিত সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। এমনকি সরকার পতনের একদিন আগেও রফতানি উন্নয়ন তহবিল তথা ইউডিএফ থেকে বিশাল অঙ্কের টাকা সরিয়ে নেন তিনি। ২০২৪ সালের ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ৪ জন কর্মকর্তা ইউডিএফ থেকে সালমানকে অবৈধভাবে $৩ কোটি ঋণ দিয়েছেন। আওয়ামী লীগের শাসনামলে এভাবেই অর্থ লোপাট করে তিনি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। এক জীবনে তিনি ঋণ খেলাপি হয়েছেন, জমি জালিয়াতি করেছেন, শেয়ার কেলেঙ্কারি এবং প্রতারণার মতো অসংখ্য অনৈতিক পথেও পা বাড়িয়েছেন। মানুষের অশ্রু আর দীর্ঘশ্বাসের উপর দাঁড়িয়ে ক্রমাগত বাড়িয়েছেন সম্পদের পাহাড়। বিশেষ করে হাজারো ব্যবসায়ীকে পথে বসানো শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে তার নাম জড়িয়ে আছে। ১৯৯৩ সাল থেকে ৩১ বছরে শেয়ার বাজারে এমন কোনো কেলেঙ্কারি নেই যেখানে সালমান এফ রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। যতই দিন গেছে তিনি কারসাজির নিত্য নতুন পদ্ধতি আবিষ্কার করেছেন। এর মধ্যে ২০০৬ সালে সৌদি যুবরাজ নামে ভুয়া এক ব্যক্তি সাজিয়ে রূপালী ব্যাংক কেনার নাটক সাজিয়েছিলেন। এ প্রক্রিয়ায় রূপালী ব্যাংকের শেয়ার থেকে তিনি ৯০০ কোটি টাকা হাতিয়ে নেন। এছাড়া আওয়ামী লীগ শাসনামলের শেষ কয়েক বছরে শেয়ার বাজার থেকে দৃশ্যমান ৬,৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। ২০১০-১১ সালে শেয়ার বাজার ধসের স্মৃতি এখনও তরতাজা। এই ঘটনার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পুঁজিবাজারের সকল ক্ষেত্রেই অনিয়ম হয়েছে, আর এর সঙ্গে সালমান এফ রহমানের সরাসরি সংশ্লিষ্টতা ছিল। এর আগেও ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ৪ মাসের মধ্যে বড় একটি শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটে। সেই ঘটনার সাথেও সালমানের সরাসরি যোগাযোগ ছিল। তখন কৃত্রিমভাবে শেয়ারের দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছিল সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। ওই ঘটনায় ১৫টি প্রতিষ্ঠান ও ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও কোনো বিচার সম্পন্ন হয়নি। সালমান এফ রহমানের অন্যান্য অপকর্মের মধ্যে জমি জালিয়াতির বিষয়টিও অন্যতম। ঢাকার কালিয়াকৈরে সাধারণ মানুষের প্রায় ২৪১ একর জমির জাল দলিলের মতো প্রতারণার সাথে তিনি জড়িত। ২০০০ সালের শুরুর দিকে বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো প্রপার্টি ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড এসব জমির ভুয়া দলিল নিয়ে বড় অঙ্কের ঋণের জন্য আইএফআইসি ব্যাংকে গিয়েছিল। পরবর্তীতে ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তা এসব জমির ব্যাপারে খোঁজ নিতে গিয়ে জানতে পারে জমিগুলো আসলে ক্রয়ই হয়নি। কিন্তু সালমান এফ রহমান টাকার বিনিময়ে সেই ব্যাংক কর্মকর্তার মুখ বন্ধ করে দেন। যদিও এসব ঘটনা ততদিনের সামনে চলে আসে। জমির মালিকরা আতঙ্কিত হয়ে গাজীপুরের তৎকালীন জেলা প্রশাসকের শরণাপন্ন হলেও অজানা কারণে তিনি তাদেরকে সাহায্য করেননি। সালমানের অশুভ ছায়া থেকে ব্যাংক খাতও রেহাই পায়নি। বেসরকারি ব্যাংক আইএফআইসির নিয়ন্ত্রণ নিয়ে ইচ্ছেমতো লুটপাট করেছেন তিনি। ফলে দীর্ঘদিন ধরে ব্যাংকটিতে অস্থিরতা বিরাজ করছে। ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানকে এই ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে বসিয়েছিলেন তিনি। এছাড়া মানসিক চাপ সৃষ্টি করে অনেক কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। অবৈধ সম্পদ গড়ার পাশাপাশি অর্থ পাচারেও তিনি ছিলেন সেরাদের সেরা। ২০০৬-৭ সালের দিকে তত্ত্বাবধায়ক সরকার একটি টাস্কফোর্স গঠন করেছিল। সেই টাস্কফোর্সের অনুসন্ধানে বিভিন্ন দেশে ৪৫,০০০ কোটি টাকা পাচারের তথ্য উঠে আসে, যার মধ্যে ১,০০০ কোটি টাকা সালমান এফ রহমানের। পরে দরবেশ খ্যাত এই শিল্পপতির দৌরাত্ম্য আরও বেড়েছে। কিন্তু সবকিছুরই শেষ থাকে, ধরা একদিন পড়তে হয়। তবে কে জানতো সালমান এফ রহমান লুঙ্গি পরা অবস্থায় ধরা পড়বেন?